সবুজ ফিকে হয়ে পশ্চিমবঙ্গ এখন গেরুয়াময়। ২৬-এর ভোটে ডাবল সেঞ্চুরি পার করেছে বিজেপি। আর তৃণমূল ১০০-র কাছাকাছিও পৌঁছতে পারেনি। বিজেপি শিবিরে যখন উচ্ছ্বাসের আমেজ, তৃণমূলের ভেতর তখন বিদ্রোহের ঢেউ। সিউড়ির প্রাক্তন বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বীরভূম জেলা পরিষদের দুবারের সভাধিপতি, তার গলাতেও বিদ্রোহের সুর। নিশানায় সেই ভোট কুশলী সংস্থা আইপ্যাক। আইপ্যাক যদি আজকে দলে যে ক্ষতি হয়েছে, আইপ্যাককে যারা গুরুত্ব দিয়েছে আমি মনে করি তারা দলের শত্রু। এবং আইপ্যাক চোর ছাচোর এবং যারা পুরনো দিনের মানুষ, যারা তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন ছিল, তাদেরকে বঞ্চিত করেছে। আমার মনে হয় কিসের বিনিময় তা জানি না, নিশ্চয়ই কিছু বিনিময় থাকতে পারে। হারে ২৪ ঘন্টা কাটতে না কাটতেই তৃণমূলের অন্দরে একে একে অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। ঠিকরে বেরোচ্ছে ক্ষোভ। চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এবার আর তাকে প্রার্থী করেনি তৃণমূল। তার জায়গায় দল প্রার্থী করেছিল দেবাংশু ভট্টাচার্যকে। হেরে গেছেন দেবাংশু। দল চুঁচুড়ার আসন হারানোর পর ক্ষোভ চেপে রাখতে পারেননি এই বর্ষিয়ান তৃণমূল নেতা। আমরা অনেক দক্ষ লোককে ছেড়ে অদক্ষ লোকদের নিয়ে সংগঠন করার চেষ্টা করেছিলাম, এটা ভুল হয়েছে। একবারে সমস্ত পুরনো লিডার বিসর্জন দেয়া দলের কর্মীরা ভালো চোখে নেয়নি। আমাদের অনেকের উদ্ধত্ত অহংকার হয়ে গেছিল যে আমরাই বোধহয় শেষ কথা বলার লোক, সেটা মানুষ ভালোভাবে নেয়নি। অহংকার কি পতনের মূল কারণ? অবশ্যই। ১৯৯২ সালে ছাত্র পরিষদের মধ্যে দিয়ে রাজনীতিতে প্রবেশ বর্ধমানের তৃণমূল নেতা নুরুল হাসানের। তৃণমূল গঠনের পর অবিভক্ত বর্ধমানের তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি ছিলেন ২০১১ সাল পর্যন্ত। ২০১৩ থেকে ২০২৩ পর্যন্ত সামলেছেন বর্ধমান জেলা পরিষদের সদস্যের পদ। সোমবার বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর ক্ষোভের সুর তার গলাতেও। তোলাবাজদের এজেন্সির মাধ্যমে নেতৃত্ব করা, মাতাল গাঁজাখোরদের এলাকা এলাকায় নেতৃত্ব করা। আগে দেখতাম ভদ্র মানুষ পার্টি করছে, এখন যারা পার্টিটা যাদের হাতে দিয়েছে কেউ তারা কোনোদিন তৃণমূল কংগ্রেস করেনি। সব মিলিয়ে ভোটে হারের পর অস্বস্তি ক্রমেই বাড়ছে তৃণমূলে। সৌরভ বন্দ্যোপাধ্যায়, কমল কৃষ্ণ দে ও ভাস্কর মুখোপাধ্যায় এবিপি আনন্দ। এ যেন ভোট সুনামি, এ যেন হরপাবান। বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গবাসীর বিপুল জনমত। এসবার ২০০ পার। বিজেপির জয় চাপা পড়ে গেল তৃণমূল। ওঠার ক্ষমতাটুকু নেই। ১৫ বছর ক্ষমতায় থাকার পর নিজের বিধানসভা গণনা কেন্দ্রে গিয়ে এই স্লোগান শুনতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। সালে এভাবেই মানুষের উচ্ছ্বাস আবেগে ভেসে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ২০২৬ সালে এভাবে চলে যেতে হলো সেই তাকে। মঙ্গলবার আজব দাবি করলেন তিনি। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। কিন্তু নিজের হার দলের লজ্জাজনক হারের পরও কেন ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যা সম্ভব নয় তা জেনেও কেন পদত্যাগ করতে চাইছেন না তিনি? গণতান্ত্রিক পদ্ধতিতে কি কোনো বিশ্বাস নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের? তার এই বিতর্কিত চাঞ্চল্যকর মন্তব্যের জেরে উঠছে প্রশ্ন। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। কিন্তু এ কি করে সম্ভব? হারলে হার স্বীকার করে রাজ্যপালের কাছে পদত্যাগ করতে হয়, এটাই তো নীতি, পদ্ধতি, নিয়ম, রেওয়াজ। হারের পর কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এসবের উপর থেকে বিশ্বাস উঠে গেছে? ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কাছে যখন সিপিএম পরাজিত হয়েছিল, তখন রেজাল্ট বার হতে না হতেই বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দিয়েছিলেন। এটাই পদ্ধতি। তাহলে কার্যত গোহারা হারার পরও মমতা বন্দ্যোপাধ্যায় কেন ইস্তফা দিতে রাজি হচ্ছেন না? পরাজয়ের ফলে তিনি কি দিশেহারা হয়ে পড়েছেন? ভোটে জয় পরাজয় থাকবে, তাহলে সত্যিকে সত্যি বলে স্বীকার করে নিতে অসুবিধা কোথায়? যে ধরনের কথা উনি বলছেন সেটাতে উনি নিজেকে হাস্যাস্পদ করে তুলছেন। উনি কিছুদিন ধরে প্রচারের আলোয় থাকতে চাইছেন এই সব ধরনের কথা বলতে। এই সব জোকারির কোনো উত্তর
ভারতীয় জনতা পার্টি বা সংবিধানে বিশ্বাস করা কোনো রাজনৈতিক দল দিতে পারে বলে আমার মনে হয় না। 7ই মে বৃহস্পতিবার শেষ হবে চলতি রাজ্য সরকারের মেয়াদ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন? ভোটের ফলাফল বেরোনোর পরও তার মন্তব্যে বিতর্ক থামছে না। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।